সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা একটু মানে মনোযোগ বসে না, ইচ্ছাও করে না, তারপরেও পড়তে হয়, তাই তো? আমার কাছে তোমাদের যখন পড়াতে যাই তখন তাই মনে হয় যে ভালো লাগছে না, তারপরেও যেন পড়তে হচ্ছে। তো পড়ার প্রয়োজনীয়তা আমি বলছি, কেন আমি পড়বো বা কেন আমার আজকে এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হলো, এটা বিভিন্ন ভাবে পরীক্ষার সময় তোমাকে ফেস করতে হবে। যেমন রিটেনে কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনের মধ্যে আমি আলোচনা করব, আমি আলোচনা করে যাব, পাশাপাশি আমি কোয়েশ্চেন গুলা বলবো, আমি ঢালাও পড়াবো না। হ্যাঁ, রিটেনে কিছু কোয়েশ্চেন আসবে এসএকিউ, আর তারপরে আসে হলো এমসিকিউ। তার মানে রিটেনের মধ্যে দুই অংশেই তুমি পাচ্ছ। তারপরে অসপিতে আসে, অসপিতে অলরেডি তোমরা বাই দিস টাইম একটু যারা কোয়েশ্চেন দেখেছো তারা বুঝে গেছো যে অসপিতে কোথায় আসে, আমি অলরেডি আলোচনা করেছি, আজকেও একটু বলবো। ভাইভাতেও জিজ্ঞেস করে প্রবলেম আকারে, এবং শর্ট কেসেও তোমাকে বলবে যে তুমি এক্সামিন করো এই চাইল্ডটাকে অ্যাজ পার আইএমসি, এটা আমি বলবো পরে। হ্যাঁ, তো আজকে শুরু করা যাক। কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আবার ভাইভাতে জিজ্ঞেস করে, যেমন হোয়াট ইজ আইএমসিআই? তোমরা জানো, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। হ্যাঁ, is an integral approach to child health that focus on well-being of the whole child. আচ্ছা, এই কথাটাতে বোঝাচ্ছে কি, একটা বাচ্চার সম্পূর্ণ কেয়ার তোমাকে নিতে হবে। হ্যাঁ, আগে এখানে হলো ইন্টিগ্রেটেড, সবকিছু মেলানো। আগে ছিল ট্রেনিং গুলা কিরকম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টের পরে পাশ করলাম, পাশ করার পরে আমরা ট্রেনিং করলাম, এআরআই ট্রেনিং আছে গেল, আবার কতদিন পরে করলাম ডায়রিয়া ট্রেনিং আছে গেল, তারপরে এইভাবে ট্রেনিং গুলা হচ্ছিল, ম্যালনিউট্রিশন ট্রেনিং, ঠিক আছে গেল। কিন্তু আমি করলাম একটা ট্রেনিং, তুমি করলে একটা ট্রেনিং, আরেকজন করলে আরেকটা ট্রেনিং। তো একটা বাচ্চাকে যখন একটা হেলথ ওয়ার্কারের কাছে নিয়ে আসবে, তখন কিন্তু বাচ্চাটা সবগুলো প্রবলেমই নিয়ে আসবে। যখন তার ডায়রিয়া আছে, তার ম্যালনিউট্রিশন থাকতে পারে, যে ডায়রিয়া ট্রেনিং নিচ্ছে সে ম্যালনিউট্রিশনটাকে ইগনোর করে যাচ্ছে, তার মানে সে প্রবলেম নিয়ে বাড়িতে যাচ্ছে। তো এইগুলাকে একসাথে একটা বাচ্চার হোল কেয়ার, মানে সম্পূর্ণভাবে কেয়ার দেওয়ার জন্য আইএমসি। এবং আইএমসি কাদের জন্য? অ্যাজ এ ডক্টর, ইউ আর গোয়িং টু বি এ ডক্টর, তুমি ডাক্তার হতে যাচ্ছ, তুমি কি আইএমসি তোমার হসপিটালে প্র্যাকটিস করবা? অ্যাজ এ ডক্টর না। এটা কাদের জন্য? হেলথ কেয়ার প্রোভাইডার ইন দি প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তুমি কেন করবা, ওরা তো কাজ করছে। এখন ওরা কিন্তু তোমার কাছে রেফার করে পাঠাবে বাচ্চাটাকে, তখন ওদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ওদেরকে তোমাদের পাশ করে ডাক্তার হয়ে ট্রেনিং দিতে হবে, তোমাদেরকে আবার পড়াতে হবে, আবার ওরা মানে বিভিন্ন ভাবে এই আইএমসি এটা এখনো জড়িত, এবং এটা প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে এর অ্যাপ্রোচ, এবং এটার সাথে ওরিয়েন্টেড ন্যাশনাল ওয়াইজ আমাদের প্রত্যেকের থাকা করতে হবে, এবং আমাদের কারিকুলামেও আছে। তো এই হোল চাইল্ড বলতে আমি কেন হোল চাইল্ড বলছি এবং কি কারণে হোল চাইল্ড কেয়ার এখানে দিচ্ছে সেটা আমি বললাম। যে একটা বাচ্চা ডায়রিয়া নিয়ে আসলো, তার কাফ এন্ড কোল্ড থাকতে পারে, তার ম্যালনিউট্রিশন থাকতে পারে, তার অ্যানিমিয়া থাকতে পারে, সে বলছে না, যখন তুমি আইএমসিএ দিয়ে অ্যাপ্রোচ করবা তখন সবকিছু বের হয়ে আসবে। আর এটার মধ্যে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ এলিমেন্টস আছে, তার মানে তুমি ট্রিটমেন্টও দিচ্ছ, প্লাস হলো প্রিভেনশনের জন্য কিছু অ্যাপ্রোচ দিচ্ছ। এবং এখানে আরেকটা ইয়ে কি, তুমি ফ্যামিলি এবং কমিউনিটি কে ইনভলভ করছো হেলথ ফ্যাসিলিটিসে, এখানে আমি পরে আলোচনা করব। এর ফলে কি হচ্ছে, চাইল্ডহুড আন্ডার 5 মর্টালিটি এন্ড মরবিডিটি অ্যাসোসিয়েটেড উইথ মেজর ডিজিজ। যে মেজর ডিজিজ গুলো আমি বলবো, এইসব কারণে মর্টালিটি এবং মরবিডিটি কমে যাচ্ছে এবং অলরেডি প্রুভড। এবং একটা বাচ্চার হেলদি গ্রোথ এন্ড ডেভেলপমেন্টেও এটার এই আইএমসি এর কন্ট্রিবিউশন অনেক। আচ্ছা, স্ট্র্যাটেজি, আইএমসিআই স্ট্র্যাটেজি ইনক্লুডস 3 মেইন কম্পোনেন্টস। তিনটা কম্পোনেন্টস এর মধ্যে কি, ইমপ্রুভ কেস ম্যানেজমেন্ট স্কিল, improving overall health system, improving family and community healthcare practice। হ্যাঁ, তার মানে ফ্যামিলি এবং কমিউনিটিকে ইনভলভ করছে হেলথ কেয়ারের ব্যাপারে, কিভাবে পরে আমি বলবো। এগুলো ছোট ছোট প্রশ্ন ভাইবার জন্য।
যেটা আমি বললাম যে তাদের জন্য IMCI কারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে এবং তোমার ইনভলভমেন্টটা কেন সেটাই আমি বললাম। তুমি একটা টার্সিয়ারি কেয়ার হসপিটালে আছো, তুমি একটা কেস আসলে, বাচ্চা আসলে, তুমি IMCI অনুযায়ী তোমার অ্যাপ্রোচ হবে না। IMCI মানে IMCI করবে কারা? হেলথ কেয়ার ফ্যাসিলিটিস at the primary healthcare facilities by the healthcare provider, ওখানে যারা থাকবে। আচ্ছা, এখানে তাদেরকে টার্গেট গ্রুপ হলো ডে 1 থেকে আপ টু 5 ইয়ার্স। ডে 0 নেওয়া হয়নি কেন, ফ্রম বার্থ নেওয়া হয়নি কেন? কারণ এখানে রিসাসিটেশনটা ইনক্লুডেড না। রিসাসিটেশন অ্যাসফিক্সিয়ার পরপর কাদের করে? পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হলে নিউবর্ন বেবিদের। যেহেতু নিউবর্ন বেবিগুলা, জাস্ট বর্ন বেবিগুলা অ্যাসফিক্সিয়া ম্যানেজমেন্ট এখানে ইনক্লুডেড না বিধায় 0 ডে এখানে নেওয়া হয়নি, 1 ডে আপ টু 5 ইয়ার্স। যেদিন 5 বছরের কেক কাটবে বাচ্চাটা জন্মদিনে, সেদিন সেই প্রোগ্রাম থেকে আউট হয়ে যাবে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ দি ডিজিজ। আমরা কিন্তু তুমি যখন একটা কেসের হিস্ট্রি নাও, 5th ইয়ারে তোমরা অলরেডি অনেক হিস্ট্রি নিয়েছো এবং প্রভিশনাল ডায়াগনোসিস লিখো, কিন্তু ওরা কিন্তু ক্লাসিফিকেশন লিখবে, ডিজিজের ক্লাসিফিকেশন, নট দি ডায়াগনোসিস। ওরা কিন্তু ডায়াগনোসিস লিখবে না এবং কালার কোডিং ইউজ করবে। কালার কোডিং এ থাকবে 3টা কালার, রেড, ইয়েলো এবং গ্রিন। এবং রেড যে রকম সিভিয়ার, ইয়েলোটা লেস সিভিয়ার এবং গ্রিনটা মানে সিভিয়ার না। মেজর সিমটমস, বাচ্চাদের মেজর সিমটমস গুলা সম্পর্কে এখানে জিজ্ঞাসা করা হবে এবং ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা ডিজিজ, যেসব ডিজিজ গুলো ইনভলভ তাদের ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হবে এবং কিভাবে একটা বাচ্চাকে অ্যাসেস করবা সেই সম্পর্কে বলা হবে, ক্লাসিফাই করবা কিভাবে সেটাও বলা হবে, ট্রিটমেন্ট প্ল্যান কিভাবে দিবা সেটাও বলা হবে, অ্যান্ড কাউন্সিলিং, বাবা মার সাথে অথবা কেয়ার গিভারের সাথে কিভাবে কাউন্সিলিং করবে সেটাও বলা হবে। এবং মানে আমার লাইফে আমি কাউন্সিলিং শিখেছি হলো IMCI থেকে। IMCI এর এই কাউন্সিলিং পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা যদি আসলেই ফলো করে রোগীর সাথে তোমার সম্পর্ক অনেক উন্নতি হবে। কাউন্সিলিংটা এখানে খুবই জরুরি এবং এখানে কাউন্সিলিং এর ইম্পর্টেন্স অনেক দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে গ্রিন হলো মাইল্ড ক্লাসিফিকেশন, হোম কেয়ার ম্যানেজমেন্ট দেওয়া হবে। কালার কোডিং সিস্টেমটা বলছি, ইয়েলো কালার যেটা বা হলুদ বর্ণের যে ঘরটা, সেখানে মডারেট ক্লাসিফিকেশনের ডিজিজ গুলো থাকবে এবং এখানে ম্যানেজমেন্ট মেডিসিন দেওয়া হবে এবং মাকে বা কেয়ার গিভারকে বলা হবে কখন সে ইমিডিয়েটলি চলে আসবে এবং কখন সে ফলো আপে আসবে। আর রেড হলো সিভিয়ার ক্লাসিফিকেশন, আর্জেন্ট রেফারাল টু দি হসপিটাল, হাসপাতালে রেফার করে দিবে এবং সেই সাথে একটা রেফারাল নোটও দিবে। এবং এখানে প্রি রেফারাল ট্রিটমেন্ট অবশ্যই দিতে হবে, কারণ যাওয়ার পথে কতটুকু সময় লাগবে তুমি জানো না, আধা ঘন্টা 10 মিনিটও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, এর মধ্যে বাচ্চাটা খারাপ হয়ে যেতে পারে, যার ফলে তোমাকে প্রি রেফারাল ট্রিটমেন্ট অবশ্যই দিতে হবে। রেড জোনে থাকলেও এখানে লেখা হয়নি, বাট রেফারাল অ্যালং উইথ প্রি রেফারাল ট্রিটমেন্ট, এটা করবো না। এবং কি কি এটার উদ্দেশ্য কি বললাম, মর্টালিটি এন্ড মরবিডিটি অ্যাসোসিয়েটেড উইথ মেজর ইলনেস, মেজর ডিজিজ গুলা দিয়ে যে মর্টালিটি মরবিডিটি হয় সেটা কমানোর জন্য। এবং এর ফলে দেখা গেছে গ্লোবাল মর্টালিটি এন্ড মরবিডিটি আন্ডার 5 কমে গেছে। এটার উদ্দেশ্য ছিল যা, এবং তার অনেকটাই মানে সফলতা আলটিমেটলি দেখা গেছে। আচ্ছা, এখানে কি কি ডিজিজ সম্পর্কে আলোচনা করা হবে? নিউমোনিয়া, ডায়রিয়া, ফিভার উইথ ম্যালেরিয়া অর মিজলস, malnutrition with any, আরো আছে হলো তোমার ইমিউনাইজেশন, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন। এখানে 1টা 2টা 3টা 4টা, আর একটা হলো তোমার এয়ার প্রবলেম বলেছি, আর হলো ইমিউনাইজেশন। এই 6টা অবশ্যই তোমাদের বলতে হবে। এবং ম্যালনিউট্রিশনের মধ্যে রোড টু হেলথ চার্ট চলে আসবে। আরেকটা কি, to contribute healthy growth and development of the child and assess the status of immunization. Immunization সম্পর্কে এখানে বলা হবে। হ্যাঁ,
তাহলে ডিজিজের মধ্যে এখানে আমি একটা লিখি নেই, এটা মনে রাখতে হবে। হোয়াট আর দ্য তোমার কোয়েশ্চেন হতে পারে যে এই আইএমসি তে কি কি ডিজিজ অ্যাড্রেস করা হয়, নিউমোনিয়া, ডায়রিয়া, ফিভার উইথ ম্যালেরিয়া অর মিজলস, ম্যালনিউট্রিশন উইথ অ্যানিমিয়া, তারপর হলো ইয়ার প্রবলেম, ইমিউনাইজেশন অ্যান্ড আদার্স। ইমিউনাইজেশন কিন্তু ডিজিজ না, ডিজিজ বললে তুমি ইমিউনাইজেশন বলবা না। যদি বলা হয় কি কি মানে প্রবলেম অ্যাড্রেস করা হয় তখন ইমিউনাইজেশনও অ্যাসেস করা হয় এবং আদার প্রবলেম। এখন একটা বাচ্চা হাত পা কেটে নিয়ে আসলো, তুমি টারশিয়ারি হেলথ কেয়ারে বসছো, আইএমসি কেয়ার দিচ্ছ, তখন কোনো একটা ফোড়া হয়েছে, তুমি বলো ওহো এটা তো আমার আইএমসি তে নাই, আচ্ছা তুমি যাও, এরকম কিন্তু বলা যাবে না, আদার্স এর মধ্যে বাকিগুলো ঢুকাই ফেলতে হবে। হ্যাঁ, এজন্য আদার্সটা বলা হচ্ছে। তাহলে দুই ভাগে এই আইএমসিএ স্ট্র্যাটেজিটাকে টার্গেট এজ স্ট্র্যাটেজিতে টার্গেট এজ গ্রুপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইয়াং ইনফ্যান্ট অ্যান্ড ওল্ডার চিলড্রেন। হ্যাঁ, ইয়াং ইনফ্যান্ট বলা হয়েছে যে ডে 1 থেকে আপ টু 2 মান্থস, তার মানে 59 ডেজ পর্যন্ত যেসব বাচ্চারা আছে তাদেরকে ইয়াং ইনফ্যান্টস বলা হয়েছে, এবং ওল্ডার চিলড্রেন ফ্রম 2 মান্থস অনওয়ার্ড আপ টু 5 ইয়ার্স, মানে 5 বছর পর্যন্ত এদেরকে ওল্ডার চিলড্রেন বলা হয়েছে। এই দুই ভাগে আইএমসি এইজ ক্যাটাগরিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন কেন এই দুই ভাগে ভাগ করা হলো? কারণ ডিজিজ ম্যানিফেস্টেশন এবং ডিজিজ প্যাটার্ন ইয়াং ইনফ্যান্টে যেটা ওল্ডার চিলড্রেনে সেরকম না, প্রেজেন্টেশন ইয়াং ইনফ্যান্টে যেরকম ওল্ডার চিলড্রেনের ডিজিজ প্রেজেন্টেশন একরকম না, যার জন্য এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন নিউনেটাল জন্ডিস এই পিরিয়ডটাতে হবে, ইয়াং ইনফ্যান্টদের হবে, এদের হবে না। আবার আম্বিলিকাস সেপসিস ইয়াং ইনফ্যান্টদের হবে, এখানে কিন্তু আম্বিলিকাস সেপসিসের কোনো ঝামেলাই নাই। তো এই জন্য দুই ভাগে ভাগ করা হচ্ছে। এবং আরেকটা জিনিস হলো ইয়াং ইনফ্যান্টের যে সেপ্টিসেমিয়ার যে প্রেজেন্টেশন সেটা এই ওল্ডার চিলড্রেনে সেরকম না, কাজে এই সব কারণে এই দুইটা এজ গ্রুপ ভাগ করে দেওয়া হচ্ছে। এখন তোমার শুরু কিভাবে? আচ্ছা, তোমার আইএমসি এর জন্য কিছু একটা আমরা আমাদের টিচার্স গাইডলাইন আছে, তোমাদের একটা বই আছে, এবং আমরা কিছু ওয়াল চার্ট দেখাই। হ্যাঁ, ওয়ালে যেটা ঝুলানো থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো, ওয়াল চার্ট। তো ওয়াল চার্টের মধ্যে সম্পূর্ণ আইএমসি এটাই দেয়া আছে। হ্যাঁ, তো ওইটা দেখে দেখে পড়াই এবং প্রবলেম গুলা আইডেন্টিফাই করি। আচ্ছা, এখন ফার্স্ট অ্যাপ্রোচটা কি? যে কোনো একটা বাচ্চা তোমার কাছে আসলে তুমি অ্যাসেস করবা এবং ইন্টিগ্রেটেড কেয়ার দিবা। এবং আমি এখন বলবো কোন এজ গ্রুপটার ব্যাপারে কথা, 2 মান্থস আপ টু 5 ইয়ার্স পর্যন্ত, এবং ডে 1 আপ টু 2 মান্থস এটা আমি পরে বলবো। এই গ্রুপটা বড় এবং এই গ্রুপের মধ্যেই যত সমস্যা আছে সেটাই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ওটাও ইম্পর্টেন্ট মাঝে মধ্যে জিজ্ঞেস করে ফেলে কখন কিভাবে আমি বলবো। আচ্ছা, এখন হোয়াট আর দ্য, প্রথমে যে কোনো বাচ্চাই আসুক, ডায়রিয়া, ডিসেন্ট্রি, নিউমোনিয়া, এয়ার প্রবলেম, ফিভার, যাই হোক প্রত্যেকের কিন্তু তোমাকে জেনারেল ডেঞ্জার সাইন জিজ্ঞেস করতে হবে, এবং জেনারেল ডেঞ্জার সাইনটা এমসিকিউতে ট্রু ফলস আকারে আসে, ভাইভাতে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য জেনারেল ডেঞ্জার সাইন অ্যাজ পার আইএমসিএ। এখন চারটা জেনারেল ডেঞ্জার সাইন: নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড, ভমিটস এভরিথিং, কনভালশন, abnormally sleepy or difficult to awaken, lethargic or unconscious। এখন তোমরা খেয়াল করো, সবকিছু মনে রাখার জন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে, একদম ঢালাও মুখস্থ করতে গেলে কিন্তু মনে থাকতে চাইবে না। এখানে দেখো আমার চারটা প্রবলেম, দুইটা প্রবলেম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে, দুইটা প্রবলেম সিএনএস এর নার্ভাস সিস্টেমের। আচ্ছা, জিআই সিস্টেমের দুইটা প্রবলেমের মধ্যে খাচ্ছে না বাচ্চা, নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড, কোনো পানি অফার করলে খাচ্ছে না বা ব্রেস্টফিড নিচ্ছে না, গেল। আর খেলেও সব বমি করে ফেলছে, তার মানে খাচ্ছে না বা খেলে বের করে দিচ্ছে। এটা হলো জিআই সিস্টেমের দুইটা প্রবলেম। আর নার্ভাস সিস্টেমের দুইটা প্রবলেমের মধ্যে কনভালশন, মানে খুব বেশি মুভমেন্ট, কনভালশন, এবং নড়াচড়া করছে না, চুপচাপ, abnormally sleepy, difficulty to awaken, lethargic or unconscious, extreme of 2 points in CNS, convulsion or lethargy।
তার মানে তোমাকে এইভাবে মনে রাখতে হবে জিআই সিস্টেমের দুইটা প্রবলেম, নার্ভাস সিস্টেমের দুইটা প্রবলেম, এবং এক্সট্রিম একটা কনভালশন, একটা লেথার্জিক নার্ভাস সিস্টেমের, আর জিআই সিস্টেমের নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড, অথবা খেয়েই ফেললো, খেয়েও আবার সব বের করে দিল, এভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা ফলোইং পয়েন্টস আর ট্রু ফর জেনারেল ডেঞ্জার সাইন। এমনি একটা প্রবলেম দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড, তাহলে এটা ট্রু হবে, ভমিটস এভরিথিং ট্রু হবে, হুইজটা ফলস হবে, কনভালশনটা ট্রু হবে, সিভিয়ার চেস্ট রেইন ফলস হবে। তার মানে এইভাবে তোমার উত্তরটা হবে। আচ্ছা, হোয়াট আর দ্য, এটা কোয়েশ্চেন আসতে পারে ভাইভাতে, হোয়াট আর দ্য মেজর সিমটমস দ্যাট ক্যান বি ট্রিটেড with IMCI? Cough and difficult breathing, diarrhea with dehydration, fever with malaria or measles, ear problem, chick, malnutrition and anemia. এই কয়টা সিমটমস। আর ইমিউনাইজেশন কিন্তু সিমটমস না, ইমিউনাইজেশন হলো অ্যাড্রেস করবা, ঠিক আছে? এই কয়টা আমি ট্রিটমেন্ট দিব, না আদার্স, আদার্স আর অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। এই কয়টা, এটা তোমার ভাইবার একটা প্রশ্ন। তাহলে কাদের from 2 months up to 5 years, তোমার ফিভার, ম্যালেরিয়া, মিজেলস কিন্তু 1 day 1 up to 2 months নাই, কাজে এগুলা 2 months up to 5 years এর যে প্রবলেম অ্যাড্রেস করবা, সিমটমস গুলো অ্যাড্রেস করবা, সেটাই হলো এটা। এখন এটা পুরানো ক্লাসিফিকেশনটা ফর কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিদিং, নতুন ক্লাসিফিকেশনটা হলো এনি জেনারেল ডেঞ্জার সাইন, যে চারটা আমি বললাম, or severe chest injury or stridor in calm child যদি থাকে, তাহলে আমি বলবো যে কোনো একটা থাকলে with history of cough and cold। তোমার প্রবলেমটা হবে যেমন আমি বলছি পরে, তাহলে যে কোনো একটা থাকলে with the history of cough and cold, তাহলে এটা হবে severe pneumonia or very severe disease। তাহলে give severe disease কিন্তু এখানে চারটাই ভুল ছিল। ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক, ওট্রামাক্সোজোল, এই জেনারেল ডেঞ্জার সাইন, কনভালশন, আনকনশাস, ওরালি দেওয়া যাবে না। ফার্স্ট ডোজ অফ ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকের মধ্যে কি আছে, এটা ভুল আছে, এখানে ঠিক আছে। এটা আমি ছবি তুলে নিয়েছি, কোনোভাবে এটা ওদেরই ভুল ছিল। গিভ ফার্স্ট ডোজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এটা অ্যামোক্সিসিলিন, জেন্টামাইসিন এগুলো হতে পারে। এবং আরো কিছু কথা আছে, কিপ দ্য বেবি ওয়ার্ম অন দি ওয়ে টু দি হসপিটাল, আমি দেখাবো। And to prevent hypoglycemia, give NG feeding, oral feed if not possible, NG feeding, এবং urgently refer to the hospital with referral note। এটাই হলো তোমার আইডেন্টিফাইড ট্রিটমেন্ট এই রেড জোনে। একটা বাচ্চা যদি কাফ এন্ড কোল্ড, ডিফিকাল্ট ব্রিদিং এবং এইগুলা যে কোনো একটা নিয়ে আসে, এনি জেনারেল ডেঞ্জার সাইন, সিভিয়ার চেস্ট রেইন অর স্ট্রাইডর ইন কাম চাইল্ড, যে কোনো একটা থাকলেই তোমার সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার ডিজিজ। যদি তোমার শুধু চেস্ট ইনজুরি, এখানে ছিল সিভিয়ার চেস্ট ইনজুরি, প্রত্যেকটা কিন্তু অর আছে, অর ফাস্ট ব্রিদিং যদি থাকে তাহলে আমি নিউমোনিয়া বলবো। আচ্ছা, এখানে ফার্স্ট ডোজ মানে অ্যান্টিবায়োটিক দিব, কোট্রামাক্সোজোল, এবং ডোজটা কতটুকু দিবে সেটা কিন্তু চার্টের মধ্যেই বলা আছে, এবং ওরা সেই হেলথ কেয়ার প্রোভাইডাররা টারশিয়ারি হেলথ কেয়ার লেভেলে ওরা ডোজের যে চার্ট আছে সেটা দেখি, এজ ওয়াইজ, ওয়েট ওয়াইজ ডোজ দেখি ডোজটা দিবে। এখানে ডোজটা উল্লেখ করা তোমাদের দরকার নেই। সুথ দ্য থ্রোট and relieve the cough with safe remedy. Advise mother when to return immediately. হ্যাঁ, কখন আসবে ইমিডিয়েটলি, এটা কিন্তু খুব ভালো মতো খেয়াল করতে হবে। যেমন যদি কোনো জেনারেল ডেঞ্জার সাইন ডেভেলপ করে, অথবা সিভিয়ার চেস্ট রেইনিং হয়, অথবা স্ট্রাইডর যদি হয়, তাহলে ইমিডিয়েটলি চলে আসবে। এবং যদি এইসব জেনারেল ডেঞ্জার কোনো সাইন অফ ইমিডিয়েট রিটার্ন যদি না থাকে, তাহলে 2 দিন পরে অবশ্যই আসবে। এটা হলো ইয়োলোজনের ট্রিটমেন্ট। আর একটা বাচ্চার কাফ এন্ড কোল্ড আছে বাট নো সাইন্স অফ নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিজিজ, তাহলে নো নিউমোনিয়া, অনলি কাফ এন্ড কোল্ড। হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে এখানে ইয়োলোজনের আরেকটা ব্যাপার হলো, যদি হুইজ থাকে তাহলে ব্রঙ্কোডাইলেটর দিতে হবে, এটা একটা ব্যাপার আছে। আর এই গ্রিন জোনে যদি কাশিটা 21 ডেজ এর বেশি হয় তাহলে রেফার করে দিতে হবে, এবং
তা যদি না হয়, soothe the throat and relieve the cough with safe remedy. Advise the mother when to return immediately. Follow up after 5 days. এখন when to return immediately কখন কি হবে এই গ্রিন জোনের জন্য? Any general danger sign, severe chest tenderness, stridor in calm child or fast breathing. or chest tenderness যাই থাকুক না কেন, এগুলার যদি এই গ্রিন জোনে থাকতে এইসব সাইনগুলো ডেভেলপ করে, তাহলে মা বাচ্চাকে সাথে সাথে নিয়ে আসবে। আচ্ছা, এখন একটা বাচ্চা যদি চেস্ট ইনড্রয়িং নিয়ে আসে, সাধারণত এদের সিভিয়ার নিউমোনিয়া, সিভিয়ার চেস্ট ইনড্রয়িং থেকে সিভিয়ার নিউমোনিয়া অথবা নিউমোনিয়া হবে, অথবা another serious acute lower respiratory infection যেমন bronchiolitis, pertussis, infantile wheeze বা reactive airway disease, যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে। এগুলা কিন্তু ওই লেভেলে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে বাই দি হেলথ কেয়ার প্রোভাইডার ওদের দিয়ে আইডেন্টিফাই করা সম্ভব না। এটা যখন রেফার্ড হয়ে আসবে তোমার কাছে নিউমোনিয়া আকারে অথবা সিভিয়ার নিউমোনিয়ার আকারে, তুমি এটাকে আইডেন্টিফাই করবা। আচ্ছা, এখন নিউমোনিয়া কাট অফ ভ্যালুটা ফাস্ট ব্রিদিং এর খুব ইম্পর্টেন্ট। আমি কখন বলবো যে এই বাচ্চাটার ফাস্ট ব্রিদিং বা দ্রুত শ্বাসের গতি আছে, এবং সেটা 1 মিনিট ধরে কাউন্ট করে তোমাকে বের করতে হবে। যদি বাচ্চার বয়স 2 মাস থেকে 12 মাস পর্যন্ত হয়, কারণ আমরা এখানে কথা বলছি কোন বয়সটা নিয়ে, 2 মাস থেকে 5 বছর, তাহলে 2 মাস থেকে 12 মাসের মধ্যে যদি শ্বাসের গতি প্রতি মিনিটে 50 বা 50-এর বেশি হয়, তাইলে 50 এবং বা 50-এর বেশি, 50টা কিন্তু এখানে ইনক্লুডেড, তাইলে তখন আমি বলবো ফাস্ট ব্রিদিং বা দ্রুত শ্বাসগতি। আর 12 মাস থেকে 5 বছর পর্যন্ত যদি বাচ্চার বয়স হয়, তাহলে 40 বা 40-এর ঊর্ধ্বে যদি শ্বাসের গতি হয়, তখন আমি দ্রুত শ্বাসগতি বা ফাস্ট ব্রিদিং করব। এবং আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, তাহলে আগের বয়সটা অর্থাৎ 1 দিন থেকে 2 মাস পর্যন্ত যখন শ্বাসের গতি 60 বা 60-এর অধিক হয়, তখন আমি বলবো ফাস্ট ব্রিদিং বা দ্রুত শ্বাসের গতি। এবং ফাস্ট ব্রিদিং দিয়েই আমরা বলি বাচ্চাটা নিউমোনিয়াতে সাফার করছে। এবং এটা কিন্তু এমসিকিউতে আসে। কিভাবে? তোমাকে এমসিকিউ দিলেও হলো 5 months boy having cough and cold, following respiratory rates are compatible for pneumonia. হ্যাঁ, তখন তুমি 5 মাস বলেছি, তাহলে যদি ওর রেট 50 হয় তাহলে ট্রু হবে, 55 হলে ট্রু হবে, 48 হলে ফলস হবে, মানে 50 আর 50-এর উপরে যখন হবে তখন কিন্তু সবগুলাই ট্রু হয়ে যাবে এই কেসটার জন্য। এইভাবে তোমার এমসিকিউ আসে যে কোনো বয়স দিয়ে। তোমার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তুমি দেখবা যে বাচ্চার বয়সটা কি এবং কোন রেটটাকে তুমি নিউমোনিয়া হিসেবে কনসিডার করবা। কাজে এই বেসিক জিনিসটা মুখস্থ থাকলেই তোমার উত্তরটা দেওয়া সম্ভব। এটা একটা এসিকিউ প্রশ্ন। 15 months child presented with cough and cold for 3 days with severe chest tenderness and stridor for 1 day. No general danger sign. What is your classification as per IMCA? How will you manage the case as per IMCA? Severe pneumonia is severe disease, তার মানে রেড জোনে পড়ে গেল। এবং প্রি রেফারাল এখানে। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? কিভাবে তুমি কেসটা ম্যানেজ করবা? Give pre-referral treatment and refer urgently to the hospital with referral note. Referral note না লিখলে হবে না। First dose of antibiotic before referral. কি দিবা? সেটা হতে amoxicillin, gentamicin, according to guideline ওরা দিবে। Some give breast milk যদি সম্ভব হয়, breast milk substitute যদি প্রয়োজন হয়, মা যদি না থাকে, কেয়ার গিভার থাকে, না হলে sugar, provide some glucose to treat or prevent hypoglycemia. ঠিক আছে? তাহলে অন দ্য ওয়ে টু দি হসপিটাল, হসপিটালের পথে যাতে সে গ্লুকোজ কমে যে হাইপোগ্লাইসেমিয়াতে চলে না যায়, সেজন্য তোমাকে এই সার্ভিসটা দিতে হবে। এবং যদি
হবে। আরেকটা ব্যাপার হলো কিপ দ্য বেবি ওয়ার্ম অন দি ওয়ে টু দি হসপিটাল, তাহলে সে হাইপোথার্মিয়া মারা যাবে। যদি বেশি থাকে তাহলে নেবুলাইজ সালবুটামল সেন্টার থেকে দিয়ে দিতে হবে, প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি থেকে দিয়ে দিতে হবে যদি সেটা সেখানে থাকে, আর রেফারেল নোট সহ তোমাকে পাঠাতে হবে। এই 5টা পয়েন্ট তোমাকে লিখতে হবে তোমার রিটেনের উত্তরে। ঠিক আছে, প্রবলেমটা বলেছি, প্রশ্ন 2টা বলেছি এবং উত্তরও বললাম। ওই আগের প্রশ্নটা কিন্তু আসছে পরীক্ষায়, আসছে যেরকম বললাম সেরকমই, ফাইনাল প্রফেশনাল ইউনিভার্সিটি এক্সামে। হ্যাঁ, এটাও আসছে। এটাতে একটা মজার ঘটনা ঘটছিল, আমি বলছি পরীক্ষার সময় স্টুডেন্টরা কি করছে। An 11-month child presented with cough and cold for 3 days with chest injury and fast breathing for 1 day. What is your classification as per IMCA? How will you treat the case as per IMCA at OPD? OPD কিন্তু এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে। তাহলে my classification as per IMCA is pneumonia। তার মানে এটা কোন জোনে পড়লো? ইন ইয়েলো জোন, তাই তো? আনসার হবে 2 এর। কিভাবে ওপিডি তে ট্রিটমেন্ট দিবা? গিভ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ফর 5 ডেজ। অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামোক্সিসিলিন অর প্রোড্রামোক্সোজল। ডোজ উল্লেখ করার দরকার নাই। অ্যাডভাইস দ্য মাদার ওয়েন টু রিটার্ন ইমিডিয়েটলি। কখন? নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড, ভমিটস এভরিথিং, কনভালশন, abnormally sleepy or difficult to awaken, lethargic or unconscious। ওই যে জেনারেল রেঞ্জের সাইনগুলো ছিল সেগুলা যদি থাকে তাহলে সে চলে আসবে। ফলো আপ আফটার 2 days। যদি কোনো রকম জেনারেল রেঞ্জের সাইন না থাকে তাহলে 2 দিন পরে সে ফলো আপে আসবে। আরেকটা এক্সাম্পল যদি তোমরা কেউ দিতে চাও, প্রোট্রাঙ্গোজোল 2 বার দিবা 12 আওয়ারলি এবং 5 দিন দিবা। অ্যামোক্সিসিলিন দিলে 3 টাইমস 8 আওয়ারলি 5 ডেজ। আর রিটার্ন ইমিডিয়েটলি কখন আমি বললাম। আর সেই একই রেসপিরেটরি রেট দিয়ে 9 মান্থস একটা এমসিকিউ, চাইল্ড উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, ফলোইং রেটস আর ট্রু ফর নিউমোনিয়া। হ্যাঁ, যেমন 9 মাসে 50 হলে ট্রু হবে, 55 ট্রু, 38 ফলস, 70 ট্রু, 40 ফলস। এই হবে তোমার উত্তর। তোমাকে বয়সটা দেখতে হবে এবং প্রবলেমটা দেখতে হবে কি প্রবলেম। আচ্ছা, ওইখানে যে দ্বিতীয় প্রশ্নটার ব্যাপার হলো, এইখানে যে ওপিডি বলে ফেলছে, এখানে কিন্তু অনেক উত্তর দিয়ে ফেলছে সিভিয়ার নিউমোনিয়া। ওপিডি তে কিন্তু সিভিয়ার নিউমোনিয়া ট্রিটমেন্ট হয় না, নিউমোনিয়া। কেউ কেউ উত্তর দিছে সিভিয়ার নিউমোনিয়া। এখানে তোমাকে একটু চালাকি করে প্রশ্নটা অবশ্যই দেখতে হবে। ওপিডি তে কিন্তু আমার সিভিয়ার নিউমোনিয়ার কোনো ট্রিটমেন্ট অপশন নাই, এখানে যে নিউমোনিয়া প্রশ্নের মধ্যেই বলা আছে। আচ্ছা, শর্ট কেসে তোমাকে দিতে পারে যে একটা পেশেন্ট সামনে আছে, প্রশ্ন করলো দিস বেবি হ্যাভিং কাফ এন্ড কোল্ড ফর 3 days, look at the chest of the child and classify the child as per IMCI, age of the child is 15 months। তোমাকে বলে দেওয়া হলো। তাহলে এখানে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে কিভাবে? লুক, লিসেন এন্ড আস্ক। 3টা ওয়েতে তোমাকে IMCI অনুযায়ী বাচ্চাটাকে অ্যাসেস করতে হবে। লুক কি? তোমার চেস্ট ইনড্রয়িং, আর লিসেন কি? স্ট্রাইডর, আস্ক হলো জেনারেল রেঞ্জের সাইন। জেনারেল রেঞ্জের সাইনের মধ্যে নট এবল টু ড্রিঙ্ক ব্রেস্ট ফিড তোমাকে জিজ্ঞেস করতে হবে, ভমিটস এভরিথিং সেটাও জিজ্ঞেস করতে হবে, কনভালশন না দেখলে জিজ্ঞেস করতে হবে কনভালশন আছে কিনা, আরেকটা কি জিজ্ঞেস করতে হবে? ল্যাথার্জিক অর আনকনশিয়াস, সেটা তোমাকে দেখতে হবে। তাহলে লুক, লিসেন এন্ড আস্ক, এই 3টা ওয়েতে তোমাকে বাচ্চাটাকে অ্যাসেস করতে হবে শর্ট কেসে। তাহলে তখন তারপরে তুমি ক্লাসিফাই করবা যে নিউমোনিয়া আর সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার ডিজিজ, আর নিউমোনিয়া আর নো নিউমোনিয়া, কাফ এন্ড কোল্ড। সেটা তোমাকে লুক, লিসেন, আস্ক করে বের করে নিয়ে আসতে হবে শর্ট কেসে। আর কিছু আসে এখানে আমি বলে দিচ্ছি ঘটনাটা কি ঘটে। ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন। এখন 2 সাইন্স অফ ফলোইং ইফ প্রেজেন্ট, 2টা সাইন যদি প্রেজেন্ট থাকে এই 4টার মধ্যে, তাহলে আমি বলবো দিস বেবি হ্যাভিং
ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন। আর যদি ইয়েলো জোনে চারটার মধ্যে দুইটা থাকে তাহলে ডায়রিয়া উইথ সাম ডিহাইড্রেশন। আর যদি কোনো সাইন থাকে না তাহলে আমি বলবো ডায়রিয়া উইথ নো ডিহাইড্রেশন। এখন এখানে এই প্রশ্নগুলা এইটা কিন্তু একটা এমসিকিউ আকারে আসে। লেথার্জিক আর আনকনশিয়াস, সানকেন আইস। সানকেন আইস কিন্তু দুই ক্ষেত্রেই কম। হ্যাঁ, not able to drink or drinking poorly, skin pinch goes back very slowly. Very slowly মানে it takes time more than 2 seconds. স্কিন পিঞ্চটা আমি পরে বলবো। যদি চারটার মধ্যে দুইটা থাকে তাহলে আমি বলবো যে এই বাচ্চাটা তোমার সিভিয়ার ডিহাইড্রেশন আছে। এখন তোমাকে প্রশ্ন করা হলো ফলোইং সাইন্স আর ট্রু ফর সিভিয়ার ডিহাইড্রেশন, তাহলে তোমাকে অন্যান্য প্রবলেম মিলিয়ে দেওয়া হবে, এইভাবে তোমাকে অ্যাসেস করবো, প্রশ্নটাকে উত্তর দিতে হবে। এটা একটা এমসিকিউ আকারে আসে। এখানেও চারটা সাইনের মধ্যে রেস্টলেস, ইরিটেবল, ইয়েলো জোনে, সানকেন আইস, drinks eagerly and eagerly thirsty, skin pinch goes back slowly. এখানে less than 2 seconds স্কিন পিঞ্চ নরমালি চলে আসবে। এই চারটার যে কোনো দুইটা থাকলে সাম ডিহাইড্রেশন থাকবে। এবং এখানে একটা এমসিকিউ দেয়, তাহলে এখানে একটা এমসিকিউ পেলাম, এখানে একটা এমসিকিউ পেলাম। আর রেড জোনের ম্যানেজমেন্ট হলো প্ল্যান সি। প্ল্যান সিটা যে কোনো ভাবে প্রবলেম দিয়ে তোমার এমসিকিউ এসিকিউ তে আসে অথবা অসপিতে আসে। আমি কিন্তু আগে আলোচনা করেছি, আমার আগের লেকচার অসপি ওরিয়েন্টেশনে বলা আছে। এবং প্ল্যান বি ইয়েলো জোনে যখন পড়ে এটাও কিন্তু অসপি ওরিয়েন্টেশনে অলরেডি বলা হয়ে গেছে, এখানে আসলে আমি স্কিপ করে যাব। আচ্ছা, এই যে যেমন একটা প্রশ্ন, 11 month age child weighing 9.5 kg presented with loose watery stool for 2 days, baby having sunken eyes and lethargy. তাহলে বুঝে গেলাম এটা রেড জোনে আছে। হোয়াট ইজ ইউর ক্লাসিফিকেশন অ্যাজ পার আইএমসিআই? এটা কি হবে বলো দেখি, কিভাবে বলবা? এখন তো ফেসবুকে তো আমি দেখছি না কাউকে। আচ্ছা, তোমাদের আমি কোয়েশ্চেন করতে পারছি না, ফেসবুকে এখন সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে ক্লাসিফিকেশনটা কি হবে as per IMCI? তাহলে acute watery diarrhea with severe dehydration, plan of management, plan C। এটা কিন্তু আলোচনা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে উত্তরটা কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশন বললে হবে না। হ্যাঁ, 1 নাম্বার বা 1.5 থাকবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু নাম্বারিং আছে। হ্যাঁ, acute watery diarrhea with severe dehydration লিখতে হবে, নাইলে কিন্তু তোমার উত্তরটা হবে না। আচ্ছা, প্ল্যান সি অলরেডি আলোচনা করা হয়েছে, আইভি ফ্লুইড দিবা যখন বাচ্চা খেতে পারবে, ওআরএস। প্ল্যান সি কিন্তু আমরা অনেক আগে ওই অসপি তে যখন আলোচনা করেছি, অসপি এক্সাম ওরিয়েন্টেশন, তখন কিন্তু বলা হয়েছে। এটাও বলা হয়েছে কোন স্যালাইন দিব প্ল্যান সি তে, কলেরা স্যালাইন, নরমাল স্যালাইন অথবা রিঙ্গার স্ল্যাক্টেড সলিউশন যদি তোমার কলেরা স্যালাইন না পাওয়া যায়। এবং টাইম ফ্রেমটাও বলা হয়েছিল 12 মাসের কম হলে একটু লম্বা সময় নিব, অর্থাৎ 6 ঘন্টার মধ্যে কারেকশন দিব। ফার্স্ট 1 আওয়ারে দিব 30 ml পার কেজি, পরবর্তী 5 ঘন্টায় দিব 70 ml পার কেজি। কারণ হলো বেশি দ্রুত এই গ্রুপে যদি তুমি ফ্লুইডটা দাও তাহলে বাচ্চাটা হার্ট ফেলিয়ার ডেভেলপ করবে। আর 12 মাস থেকে 5 বছর পর্যন্ত বয়স হলে ফার্স্টে 30 ml দিব পার কেজি 30 মিনিটসে, আর 2.5 ঘন্টায় দিব হলো 70 ml পার কেজি। এবং টোটাল ভলিউম অফ ফ্লুইড এখানে 6 ঘন্টায় যাবে, এখানে 3 ঘন্টায় যাবে। এবং কতটুকু যাবে? 100 ml পার কেজি সিভিয়ার ডিহাইড্রেশনের জন্য। এবং অ্যাসেসমেন্ট প্রতি 1 থেকে 2 ঘন্টা পরে অ্যাসেস করবা। হ্যাঁ, যখন মুখে খেতে পারবে তখন মুখে ওআরএস দিতে হবে। এবং 6 ঘন্টা পরে একটা ফাইনাল অ্যাসেস করে আবার প্ল্যানটাকে রিশিডিউল করতে হবে বা অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানে যেতে হবে।
বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন থেকেই যেতে পারে, তখন প্ল্যান সি তে থাকবা। প্ল্যান বি তে থাকবা যখন সাম ডিহাইড্রেশনের সাইন থাকবে, এবং প্ল্যান এ তে থাকবা যদি বাচ্চাটা কোনো সাইন অফ ডিহাইড্রেশন, সাইন্স অফ ডিহাইড্রেশন না থাকে। এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা অলরেডি বলা হয়ে গেছে, আমি আর বলবো না। হ্যাঁ, অলরেডি বলা হয়ে গেছে, এবং অস্পিতে বলা হয়েছে, এইটাও বলা হয়েছে, এটা প্রবলেম, এবং এইটাও আসে অস্পিতেই আসছে, আগেরটাও অস্পিতে আসছে, এটাও অস্পিতে আসছে। এবং আইএমসি এর ব্যাপারটা আবার আইএমসি তে চলে আসছে ক্লাসের জন্য। How will you manage the child of 11 months having loose stool for 3 days? Baby is irritable and eagerly thirsty. What is your classification as per IMCI? Acute watery diarrhea with some dehydration. আর কোন প্ল্যান দিবা? প্ল্যান বি। এখন আমি আর প্ল্যান বি আলোচনা করব না। প্ল্যান বি হলো ওআরএস দিব 70 ml per kg over 4 hours। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, আর সিভিয়ার ডিহাইড্রেশন তো আর বলেই ফেলছি, এটা বলবো না। আরেকটা প্রশ্ন একবার আমি দেখেছিলাম আমার এই তোমাদের ক্ষেত্রে, সেটা হলো ডিসেন্ট্রির একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। তো সেটা ছিল হলো, ধরো প্রশ্নটা আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে নেই, বাট প্রশ্নটা ধরো 3 years boy having loose motion and loose motion for more than 14 days, that is 16 days, and having the baby is lethargic, skin pinch goes back very slowly, and baby is lethargic। তাহলে তোমার কি হবে? persistent diarrhea with dehydration। তাহলে সিভিয়ার পারসিস্টেন্ট ডায়রিয়া, এরকম একটা প্রশ্ন পারসিস্টেন্ট ডায়রিয়া দিয়ে আসছিল। আরেকটা প্রশ্ন আসছিল যে লুজ মোশন উইথ ব্লাড ইন দিস টু, তাইলে ডিসেন্ট্রি, এবং ডিসেন্ট্রি ম্যানেজমেন্ট তোমাকে সিপ্রোফ্লক্সাসিন ফলো আফটার 3 days, এতটুকুই বলতে হবে, কারণ এখানে নাম্বার খুব কম থাকে। হ্যাঁ, মানে 3.5 থাকে, গোছায় লিখতে হবে। তো এইভাবেও একবার দেখছিলাম এই ডিসেন্ট্রি প্রশ্নটা আসছে। আর পারসিস্টেন্ট ডায়রিয়া দিতে পারে। পারসিস্টেন্ট ডায়রিয়া কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমার ডায়রিয়া যখন কেউ করাবেন তোমাদের, তখন এই পারসিস্টেন্ট ডায়রিয়া সম্পর্কে বলা হবে। আইএমসিআই রিলেটেড করে ওইভাবে দেয় না, বাট অন্যভাবে ডায়রিয়ার প্রশ্ন আসলে তোমাকে এটা দিতে পারে, কোয়েশ্চেন করতে পারে। আর এখানে ম্যালেরিয়া ফিভারের ব্যাপারে তোমার ম্যালেরিয়া এবং মিজেসটাকে কেন আনা হয়েছে, কারণ হলো ডেথ উইথ ফিভার উইথ ম্যালেরিয়া অ্যান্ড মিজেস এর ডেথ ওয়ার্ল্ড ওয়াইড খুবই বেশি, এই জন্য ফিভারের সাথে এই দুইটা কারণকে অ্যাড্রেস করা হয়েছে। তুমি বলতে পারো যে আরো তো অনেক কারণ ছিল, ফিভার উইথ ম্যালেরিয়া অ্যান্ড মিজেস কেন নিয়ে আসছে? ফিভারের সাথে আরো ফাইন্ডারিক ফিভার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কালাজ্বর থাকতে পারে, তারপর হলো ফাইলেরিয়া থাকতে পারে, সেগুলা কোথায় গেল? সেগুলা কম এবং ডেথ কম, এইসব কারণে ডেথ গুলো বেশি ওয়ার্ল্ড ওয়াইড। এই প্রোগ্রামটা কিন্তু শুধু বাংলাদেশের না, ডেভেলপিং কান্ট্রি, আমরা কিন্তু আবার ডেভেলপিং কান্ট্রি না, এটা আমরা যখন এই প্রোগ্রামটা অনেক আগে শুরু হয়েছিল, যখন আমরা ডেভেলপিং কান্ট্রি হিসেবে রিকগনাইজ ছিলাম, এখন কিন্তু আমরা সেই পর্যায়ে নাই, আমাদের উন্নতি হয়েছে। তো বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি আছে, সবার জন্য এই প্রোগ্রামটা, এই জন্য এই দুইটাকে অ্যাড্রেস করা হয়েছে। গ্লোবালি এই প্রবলেম দুটো বেশি। তো মিজেস সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করতে পারে, আর ম্যালেরিয়া সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। ম্যালেরিয়া আলাদাভাবে পড়ানো হয়। হ্যাঁ, ম্যালেরিয়া বিশেষ করে সেরিব্রাল ম্যালেরিয়াটা খুব ইম্পর্টেন্ট, এর রিলেটেড যত ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো যখন ম্যালেরিয়া পড়ানো হবে তখন বলা হবে। হ্যাঁ, তো মিজেলস এর কিছু জিনিস জিজ্ঞেস করে, আমি পরে বলছি। হ্যাঁ, ইয়ার ইনফেকশন এটা তেমন জিজ্ঞেস করে না, কখনো প্রশ্ন আসেও নেই, তবে একটুখানি জিজ্ঞেস করে ভাইভাতে যে অ্যাকিউট ইয়ার ইনফেকশন ক্রনিক ইয়ার ইনফেকশনের মধ্যে কি ডিফারেন্স। হ্যাঁ, খালি পাস ইন ড্রেনিং ফ্রম দি ইয়ার ডিসচার্জ এবং ইয়ার পেইন থাকবে, কিন্তু ক্রনিক ইয়ার ইনফেকশন ইয়ার পেইন থাকবে না। এটুকু দুই একবার দেখছি ভাইভাতে জিজ্ঞেস করে, তেমন অত ইম্পর্টেন্ট না। তবু বলার কাজ হলো যে কি কি ডিজিজ তোমার আইএমসিএ তে দেখা হয় সেই জন্য। আর হলো তোমার
অ্যাসেস ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনের এইভাবে জিজ্ঞেস করে না, হ্যাঁ, কিন্তু ম্যালনিউট্রিশনটা তোমাকে ভালো মতো করতে হবে। ম্যালনিউট্রিশন চ্যাপ্টার আইএমসিআই ধরে ম্যালনিউট্রিশন কখনো জিজ্ঞেস করে নাই, তবে তোমাকে ম্যালনিউট্রিশনটা অবশ্যই অবশ্যই করতে হবে এবং WHO ক্লাসিফিকেশনটা অবশ্যই জানতে হবে। সেটা ফ্রম আপ টু 6 month অনওয়ার্ড আপ টু 5 years, দুইটা ক্লাসিফিকেশন আছে, WHO ক্লাসিফিকেশন, ওয়েলকাম ক্লাসিফিকেশন, এগুলো জানতে হবে ইন ডিটেইল, সব জানতে হবে। হ্যাঁ, তো এটা এখন স্কিপ করে যাচ্ছি কারণ এখানে তোমার তেমন কিছু জিজ্ঞেস করে না এই অ্যাপ্রোচে। ম্যালনিউট্রিশন একটা বাচ্চা দিতে পারে, এক্সামিন দ্য চাইল্ড, টেল মি দ্য পজিটিভ ফাইন্ডিংস, এগুলো কিন্তু আমি পিকচারে বলে ফটোগ্রাফ যখন করিয়েছিলাম, ফটোগ্রাফে বলা হয়েছে। এবং আইএমসি তে ম্যালনিউট্রিশন উইথ এনিমিয়া একসাথে অ্যাড্রেস করা হয়। এবং এনিমিয়াটা কোথায় দেখা হয়? এই পিএমএ আইএমসি তে পাম এন্ড সোলে। এবং ইডিমা কিভাবে দেখা হয় এটা কিন্তু বায়োতে জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা আমি অলরেডি এই ছবিটা যে বাইপেটাল পিটিং ইডিমা এবং এটা ছবি ফটোগ্রাফে আসে হসপিতে, সেটা আমি অলরেডি আলোচনা করেছি এবং এই ছবিটা দেখেছি এবং পরীক্ষায় এই ছবিটাই দেয়। এটা আমি বলবো না, সব আলোচনা করা হয়েছে। চেক ফর এনিমিয়া, এনিমিয়া কিভাবে দেখে? পামে দেখে, অ্যাজ পার আইএমসিআই। আইএমসিআই তে চোখে দেখার অপশন নাই, পাম এন্ড সোলে দেখে। হ্যাঁ, এবং কম্পেয়ার করতে হয় যে পেশেন্টের পাম তোমার নিজের পামের সাথে। তুমি যদি অ্যানিমিক থাকো তাহলে পেশেন্টের অ্যানিমিয়া কিন্তু আইডেন্টিফিকেশন সম্ভব না। তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি সুস্থ থেকে তোমার হাতটা বাচ্চার হাতের সাথে কম্পেয়ার করবা, প্রেফারেবলি বাঁ হাত, কারণ ডান হাতে আমরা খাওয়া দাওয়া করি, আমরা খাওয়ার মধ্যে যে হলুদ ব্যবহার করি তাতে স্টেইন পড়ে যায়, যার জন্য অনেক কিছু কনফিউশন হতে পারে। তো যার ফলে বেটার ইউজ হলো লেফট হ্যান্ড, লেফট পাম। আচ্ছা আচ্ছা, যদি সিভিয়ার পামার প্যারল থাকে, সিভিয়ার অ্যানিমিয়া, রেফার করে দিতে হবে সাম পামার প্যারল anemia, give iron and micronutrients, albendazole and follow up after 14 days. হ্যাঁ, অ্যানিমিয়ার জন্য যদি ফলো আপ আসে 14 দিন পরে আসবে, আর লো ওয়েট ফর এজ যদি থাকে, অর্থাৎ বয়স অনুযায়ী যদি ওজন কম থাকে, তাকে অ্যাডভাইস দিয়ে 1 মাস পরে আসতে বলতে হবে। এগুলি ফলো আপটা এখানে খুব ইম্পর্টেন্ট। এটাও দেখেছিলাম ছবিটা, আমি আর এটা আলোচনা করতে চাই না। একটা চেক ফর ম্যালনিউট্রিশন যদি একটা বাচ্চাকে দেয়, লিন এন্ড থিন, এটা যদি একটা লাইভ বেবি হয়, তাকে চারপাশ থেকে ফ্রন্ট সাইড এবং ব্যাক থেকে দেখতে হবে এবং প্রত্যেকটা সাইডের ডেসক্রিপশন তোমাকে দিতে হবে। আমি অলরেডি ছবি যখন করিয়েছিলাম, ফটোগ্রাফ যখন দেখিয়েছিলাম হসপিটাল, ওখানে আলোচনা করা হয়েছে এবং ভাইভা রিলেটেড কোয়েশ্চেন ওখানে বলেছিলাম, এখানেও তাই। আমি একটু বলে যাচ্ছি যারা ওই ক্লাসটা দেখোনি তাদের জন্য। চাইল্ড উইথ সিভিয়ার ওয়াস্টিং হ্যাজ ম্যারাসমাস, এতে কোনো সন্দেহ নাই। ভেরি থিন, নো ফ্যাট, লুক স্কিন অ্যান্ড বোন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ অস্থি চর্মসার। হ্যাঁ, কাপড় অবশ্যই খুলতে হবে, কারণ চেহারা দেখে বোঝা যাবে না যে বাচ্চাটা ম্যালনিউট্রিশনে ভুগতেছে, কারণ চেহারা বাকাল প্যাড অফ ফ্যাট সবার শেষে ডিসঅ্যাপিয়ার করে। হ্যাঁ, তার আগে জামা পরানো থাকলে মনে হবে খুব একটা ম্যালনারিশ না। কাজে ম্যালনিউট্রিশন অ্যাসেসমেন্ট করার জন্য বাচ্চাটাকে হোল বডি এক্সপোজার ইজ এ মাস্ট করতে হবে এক্সামিনেশনের সময়। হ্যাঁ, এবং শোল্ডার, ট্রাঙ্ক, আর্মস, বাটক দেখতে হবে এবং এখানে স্কিন এন্ড বোন অ্যাপিয়ারেন্স দেখা যাবে। স্ক্যাপুলা ওয়েল ভিজুয়ালাইজড, স্পাইনাস প্রসেস ভিজুয়ালাইজড, ট্রাঙ্কে arms a fold of skin hanging from the medial aspect of the arms, and buttock a loss of muscle and fat muscle mass of the buttock, buttockটা ছোট হয়ে যাবে, এবং legs এ skin folds hanging on the back of the thigh, যেটাকে আমরা বলেছিলাম যে baggy pant appearance, আগেই বলেছি। তাহলে স্কিন ফোল্ড দেখা যাবে, তারপরে হলো শোল্ডার ব্লেড দেখা যাবে, স্পাইনাস প্রসেস দেখা যাবে, আর্মে স্কিন ফোল্ড দেখা যাবে, বাটকের ফ্যাট এন্ড মাসল চলে যাবে, বাটক সাইজ ছোট হয়ে যাবে, এবং স্কিন ফোল্ড দেখা যাবে কোথায়? লেগসেও।
রিবস গুলো ওয়েল ভিজুয়ালাইজড হবে। হ্যাঁ, এগুলা সব বলা হয়েছিল। হ্যাঁ, face of a child with visible severe wasting may still look normal, কারণ এই ফ্যাট গুলা সবার শেষে ডিসঅ্যাপিয়ার করে, বাক্কাল প্যাড অফ ফ্যাট। আচ্ছা, এখন আমরা এক সময় গ্রোথ, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, আমরা গ্রোথ চার্টও পড়ব। গ্রোথ চার্ট এক জিনিস, এটা হলো রোড টু হেলথ চার্ট। এটা হেলথ ওয়ার্কারদের জন্য, এটা ইউজ করে হলো প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটিজে, তারা হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা নাকি প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটিজে থাকে। এটা একটাই চার্ট এবং এটা 5 বছর পর্যন্ত। আমাদের ওই গ্রোথ চার্টটা আবার ডিফারেন্ট। হ্যাঁ, আমরা পরে দেখলে বুঝতে পারবো। এবং এখানে 3টা লাইন, ওখানে অনেকগুলা লাইন। এটা ভেরি লো ওয়েট ফর এজ যদি এই লাইনের নিচে থাকে, লো ওয়েট ফর এজ এই লাইনের মাঝখানে থাকে, এবং এর উপরে থাকলে নরমাল ওয়েট। দেখো, দিস লাইন শোজ ওয়েট অফ দি চাইল্ড। এখানে দুইটা অ্যাক্সিস ওই আগের মতোই, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এখানে ওয়েট এবং এখানে এজ। হ্যাঁ, যেমন এখানে 27 মান্থ দেখানো হচ্ছে, এবং এখানে যদি বলা হয় যে একটা বাচ্চার বয়স 27 মাস এবং বাচ্চাটার ওজন হলো 8 কেজি, প্লট করো, তাহলে এই 8 কেজি ধরে এখানে আগাতে হবে আর 27 মাস ধরে এখানে উপরে যেতে হবে। যেই দুইটা পয়েন্ট যেখানে ক্রস করবে সেই পয়েন্টে তোমাকে ফোঁটা বসালে বুঝতে পারবা যে বাচ্চাটা এখানটায় অবস্থান করছে। এবং চার্ট অনুযায়ী ভেরি লো ওয়েট ফর এজ, তার মানে বাচ্চাটার ওজন আইএমসি অনুযায়ী খুবই কম। তাহলে কি বলছে, দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার দ্য লাইনস অফ দি এজ এন্ড ওয়েট পয়েন্ট মিলে গেছে। বিকজ দিস পয়েন্ট ইজ বিলো দি বটম কার্ভ, দ্য চাইল্ড ইজ ভেরি লো ওয়েট ফর এজ। ঠিক আছে, তাহলে যা বললাম তাই। এইভাবে রোড টু হেলথ চার্ট ইউজ করা হয়। এটা চেস্ট ইনড্রয়িংটা কিভাবে দেখে। হ্যাঁ, বাচ্চার when চেস্ট ইনড্রয়িং কখন বলবো, when lower chest goes inside during each and every inspiration, অর্থাৎ একবার যাচ্ছে ভিতরে। বাচ্চাদের চেস্ট ওয়াল কিন্তু খুবই নরম থাকে, যার ফলে মাঝে মাঝে দেখা যায় ইনড্রয়িং হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। তখন কিন্তু সেটাকে ইনড্রয়িং বলবো, চেস্ট ইনড্রয়িং বলবো না। এবং চেস্ট ইনড্রয়িং তখনই বলবো যে when lower chest goes inside during each and every inspiration, তখন এই কাজটাকে বলা হচ্ছে চেস্ট ইনড্রয়িং। আর স্কিন পিঞ্চ, পিঞ্চ তোমরা ছোটবেলা নিজের বান্ধবীদের অনেক চিমটি দিছো, একেবারে যতটুকু ছোট করে ধরা যায়, নখ দিয়ে ধরা যায়, গুড়ায় দিয়ে তোর, সেরকম চিমটি কিন্তু স্কিন পিঞ্চের বেলা। অর্থাৎ তুমি যখন অ্যাসেস করবে একটা বাচ্চার স্কিন পিঞ্চ, এটা কি ভেরি স্লোলি যাচ্ছে বা স্লোলি যাচ্ছে, এটা অ্যাসেস করার জন্য সেই বান্ধবীকে চিমটি দেওয়ার মতো বা বন্ধুকে চিমটি দেওয়ার মতো অবস্থায় চিমটি দিলে পরীক্ষায় ফেল। এখানে স্কিন পিঞ্চের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। তোমার নেলস গুলো ইউজ করা যাবে না, থাম্ব এবং রেডিয়াল সাইড অফ দি ইন্ডেক্স ফিঙ্গার, এই দুইটার মধ্যে স্কিন ইনক্লুডিং সাবকিউটেনিয়াস ফ্যাট সহ ধরতে হবে। তোমার ছোটবেলার চিমটির কথা ভুলে যেতে হবে। হ্যাঁ, তাইলে এবং ভার্টিক্যালি আস্তে করে ধরে উঠাতে হবে এবং 3 সেকেন্ড ধরে রাখতে হবে, ধরে রেখে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে পরে একটা টেন্টিং এর মতো অ্যাপিয়ার করবে। এই যে ধরছে, দেখো এখানে কিন্তু নখের ব্যবহার নাই এবং ভার্টিক্যালি ধরছে, মানে পিঞ্চটা ভার্টিক্যালি করা হয়েছে। হরাইজন্টালি করলে রেসপিরেশনের সাথে সাথে এই স্কিন ফোল্ডটা ডিসঅ্যাপিয়ার করে ফেলবে তাড়াতাড়ি। তুমি যখন এটাকে ছেড়ে দিবা, তাহলে এটা 3 সেকেন্ড ধরার পরে ছেড়ে দিলা, এই যে অবস্থাটা দেখা যাচ্ছে, এই যে এই উঁচু অংশটাকে, এটাকে বলে টেন্টিং। টেন্ট মানে তাবু, ওরকম একেবারে তাবুর মতো হয়ে যায় না, বাট এই যে স্কিন ফোল্ডটা দেখা যায় এটাকে বলে টেন্টিং। এবং এটা যদি ডিসঅ্যাপিয়ার করতে 2 সেকেন্ডের বেশি সময় লাগে, তাহলে তুমি বলবা যে স্কিন পিঞ্চ গোজ ব্যাক ভেরি স্লোলি। আর যদি 2 সেকেন্ডের কম সময় লাগে,
তাহলে স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি। এখন তুমি ঘড়ি দেখে 2 সেকেন্ড ধরবা না কিভাবে ধরবা? তুমি যদি মনে মনে 1001 1002 এটা বলে ফেলো তাহলে কিন্তু 2 সেকেন্ড চলে গেল। 1003 বললে তোমার 3 সেকেন্ড চলে গেল। মোটামুটি একটা স্বাভাবিক গতিতে 1001 1002 1003 এভাবে যদি একটা মনে মনে সংখ্যা গণনা করো, এটা জোরে জোরে চেঁচায় বলার দরকার নেই পরীক্ষা হলে, হ্যাঁ, তাহলে তোমার 2 সেকেন্ড 3 সেকেন্ড প্রতি সেকেন্ড হিসাব করা সম্ভব। হ্যাঁ, তো এইভাবে সেকেন্ডটা হিসাব করে। ওই যা বললাম তাই এখানে তোমরা একটু পড়ে নিও পজ করে পড়ে। হ্যাঁ, একই কথা যা বললাম তাই। আচ্ছা, এই গেল শেষ। মোটামুটি তোমার 2 months আপ টু 5 years পর্যন্ত যে প্রবলেম গুলা তোমাদের দেয়, আরো কিছু প্রবলেম আছে পরে আমি ইনক্লুড করেছি বলছি। আর প্রিন্সিপাল এবং ইন্টিগ্রেটেড কেয়ার 1 month আপ টু 1 day day 1 আপ টু 2 months। এখানে যে কোনো একটা থাকলেই তোমাকে এটাকে সিভিয়ার ডিজিজ হিসেবে কনসিডার করতে হবে, কারণ এই বয়সটা খুবই ভালনারেবল এবং ডিজিজ প্রেজেন্টেশন তোমার কোনো স্পেসিফিক প্রেজেন্টেশন এই ডিজিজের জন্য এই প্রেজেন্টেশন এমন কিছু নাই। তাহলে এখানে পয়েন্টস গুলো কি? স্টপ ফিডিং ওয়েল, বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, হ্যাঁ, অথবা বাচ্চার খিঁচুনি হলো, অথবা বাচ্চার ফাস্ট ব্রিদিং আছে, দ্রুত শ্বাস হচ্ছে 60 অথবা শ্বাসের গতি 60 বেশি প্রতি মিনিটে, অথবা সিভিয়ার চেস্ট ইনরেন আছে, অথবা গ্রান্টিং আছে। গ্রান্টিং হলো একটা রেসপিরেটরি সাউন্ড। যেমন বাচ্চা কিন্তু যখন শ্বাস নেয় কোনো শব্দ তুমি পাবা না, যখন বাচ্চাটা শ্বাস নেয় এভাবে শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়ার সময় এই শব্দটা যখন হয় একটা কষ্টের শব্দ, হ্যাঁ, সেটাকে বলা হয় গ্রান্টিং। এই গ্রান্টিং যদি একটা বাচ্চার 1 দিন থেকে 2 মাস বয়স পর্যন্ত থাকে, তাকে আমরা একটা সিভিয়ার সাইন হিসেবে নিব। এবং বাচ্চার জ্বর যদি থাকে 99.5 এর উপরে থাকে এবং বাচ্চাকে যদি গরম লাগে অথবা টেম্পারেচার 95 এর যদি কম থাকে বা বাচ্চাকে ধরলে যদি ঠান্ডা লাগে, সেটাও একটা ডেঞ্জার সাইন, মানে রেড জোনের সাইন। এবং মুভমেন্ট ওয়েন স্টিমুলেটেড, বাচ্চা একদম লেথার্জিক হয়ে পড়ে আছে, একটু নড়াচড়া দিলে বাচ্চা নড়ে চড়ে আবার চুপ হয়ে গেল, অথবা কোনোভাবেই বাচ্চা নড়ছে না, যাই হোক না কেন এগুলো যে কোনো একটা থাকলে বাচ্চা কিন্তু রেড জোনে পড়ে যাবে। এবং সেটাকে আমরা বলবো কি পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে তুমি তোমাকে প্রশ্ন করতে পারে ফ্রম ডে 1 আপ টু 2 months পসিবল ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে তুমি কি কি ফিচার বাচ্চার মধ্যে পেতে পারো। আচ্ছা, ওখানে আমি আরো কয়েকটা উল্লেখ করিনি। নেজাল ফ্লেয়ারিং, গ্রান্টিং বলছি, আরেকটা আছে বাজ স্পন্টানালি, হ্যাঁ, পাস ড্রেনিং ফ্রম ইয়ার, আম্বিলিক্যাল রেডনেস, হ্যাঁ, ফিভার বলেছি, সিভিয়ার স্কিন পাস্টিউল, লেথার্জিক আনকনশিয়াস লেস অর দেন নরমাল মুভমেন্ট। তাহলে প্রায় 12টা সাইন এখানে আছে, 12টার মধ্যে যে কোনো একটা থাকলেই তোমাকে পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরে নিতে হবে। তাহলে এটা তোমরা পজ করে দেখে নিও, রেড জোনের মধ্যে কি কি সাইন থাকলে পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন বলবা। আর ইয়েলো জোনে রেড আম্বিলিকাস অর ড্রেনিং পাস অর স্কিন পাস্টুল, হ্যাঁ, এখানে রেড আম্বিলিকাস আছে, কিন্তু এখানে আছে umbilical redness extending to the skin, কোথাকার স্কিন অ্যাবডোমিনাল স্কিনে চলে গেছে, এখানে শুধু আম্বিলিকাসটাই রেড আছে অথবা পাস ড্রেন হচ্ছে, আর নিচে স্কিন পাস্টুল। আর এখানে স্কিন পাস্টুল আছে মেনি এন্ড সিভিয়ার স্কিন পাস্টুল, বড় বড় 10টা বা 10টার অধিক পাস্টুল আছে, তখন আমি বলবো সিরিয়াস পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর এইটা যদি থাকে লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই তিনটার যে কোনো একটা থাকলে লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন। অন্তত এই পয়েন্টস গুলা তোমার জানতে হবে। লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন কখন বলবো ইয়েলো জোনে, এবং পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন রেড জোনে কি কি থাকলে আমরা বলতে পারবো। এই 11টা পয়েন্টের মধ্যে কয়েকটা পয়েন্ট তো মনে রাখতে হবে, তোমরা দেখে নিবা। এইটুকুই হলো এখানকার ইম্পর্টেন্স, জিজ্ঞেস করে ফেলেন। আর কি? তাহলে আমরা এই বয়সটাতে কি কি চেক করি? ভেরি সিভিয়ার ডিজিজ অর
পসিবল সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা আমি বললাম, আর হলো কি লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর কি করি আর জন্ডিস দেখি, আর আম্বিলিক্যাল ইনফেকশন দেখি, পাস ডিসচার্জিং ফ্রম আইস, এটা কিন্তু ওখানে বলি নেই। ইফ ইয়াং ইনফ্যান্ট লেস দেন 2 weeks ওল্ড, হ্যাঁ 2 সপ্তাহ কম বয়সের জন্য এগুলো ইম্পর্টেন্ট, জন্ডিসটা, আম্বিলিক্যাল ইনফেকশন এবং পাস ড্রেনিং ফ্রম আইস, গড়ায় পড়তেছে, অনেক সময় একটু একটু আঠার মতো চোখটা লেগে থাকে, ল্যাশগুলা ম্যাটেড থাকে, সেটা কিন্তু না, পাস গড়ায় পড়ে, হ্যাঁ তখন আমার এটাকে কনসিডার করতে হবে। ফিডিং প্রবলেম আছে কিনা, লো ওয়েট ফর এজ আছে কিনা, সেটাও তোমাকে দেখতে হবে। আর হলো এখানে ইম্পর্টেন্স, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে পজিশন অ্যাটাচমেন্ট ডিউরিং ব্রেস্ট ফিডিং। হ্যাঁ ফিডিং অ্যাসেসমেন্ট কিন্তু এই গ্রুপের জন্য, ঠিক আছে? আচ্ছা, ফিডিং অ্যাসেসমেন্ট করে আমি কি দেখব? ফিডিং অ্যাসেসমেন্টের জন্য পজিশন এন্ড অ্যাটাচমেন্ট দেখব। এখন তোমাকে এমসিকিউ তে দিয়ে দেয়, তোমাকে পড়তে হবে ফলোইং পজিশন অ্যাটাচমেন্ট, সব পয়েন্টস একসাথে মিলাই দিবে এবং প্রশ্নটা করবে which points are true for good position during breastfeeding, অথবা which points are true for good attachment during breastfeeding। কাজেই পজিশন জিজ্ঞেস করছে না অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করছে, সেটাকে তোমাকে আগে মাথার মধ্যে নিতে হবে, কারণ হলো সবকিছু ট্রু মনে হবে, কিন্তু পজিশন 4টা, অ্যাটাচমেন্ট 4টা, এবং যার যার জন্য তুমি ফিক্স করে নিবা। যেমন গুড পজিশনে কি, ইনফ্যান্টস নেক ইজ স্ট্রেট, আচ্ছা এখানে আমি ঠিক মতো লিখিনি, গুড পজিশন হলো, আচ্ছা আমি শুরু করি, হোল বডি অফ দি বেবি উইল বি ওয়েল সাপোর্টেড, পুরো বডিটা সাপোর্টেড থাকবে এবং বাচ্চাটা infant's body close to the mother, কিরকম ক্লোজ হবে? The chest and abdomen of the baby will touch the mother's abdomen, তার মানে খুব ক্লোজ থাকবে, এবং হেড, ব্যাক and buttock in a straight line থাকবে। হ্যাঁ, আর কি থাকবে? এবং বাচ্চাটা নোজ অপোজিট দি নিপল থাকবে। এখানে কেন জানি লেখাটা ঠিক আসে না, দেখি পরে আছে কিনা। আচ্ছা, এটা হলো গুড পজিশন, এটা হলো ব্যাড পজিশন। হ্যাঁ, গুড পজিশন, হোল বডি ইজ ওয়েল সাপোর্টেড, দেখো পুরো বডিটা কিন্তু বাচ্চার সাপোর্টেড, এবং বেবি টা ক্লোজ টু দি মাদার, কিরকম ক্লোজ? বাচ্চার চেস্ট এন্ড অ্যাবডোমেন মায়ের অ্যাবডোমেনকে টাচ করে রাখছে, এবং হেড, ব্যাক এন্ড বাটক একটা স্ট্রেট লাইনে, এখানে হেড এক লাইনে, ব্যাক এন্ড বাটক আরেক লাইনে, এখানে পিছন থেকে একটা লাইন টানলে মাথা, শির দ্বারা এবং বাটক একই লাইনে আছে, এখানে কিন্তু এক লাইনে নাই, এবং নোজ অপোজিট দি মাদার্স ব্রেস্ট, তার মানে এই পজিশনে থাকলে সে গুড অ্যাটাচমেন্টে যেতে পারবে। হ্যাঁ, তো এই 4টাই মিলতে হবে, তাইলে গুড পজিশন বলবো। আর গুড অ্যাটাচমেন্ট, চিন টাচিং দি মাদার্স ব্রেস্ট, ছবি দেখাবো, ভেরি ক্লোজ, তার মানে খুবই ক্লোজ থাকবে, মাউথ ওয়াইড ওপেন, লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড and areola, more areola visible from above than below, সেটা এই 4টা পয়েন্টস থাকে, তুমি বলবা যে গুড অ্যাটাচমেন্ট। তাহলে তোমার এখানে ফলোইং পয়েন্টস আর ট্রু ফর গুড অ্যাটাচমেন্ট ডিউরিং ব্রেস্ট ফিডিং, এমসিকিউ দিয়ে দিই। আচ্ছা, এখানে তোমরা একটু এই জিনিসটা আমার এখানে লেখা একটু ঝামেলা মনে হচ্ছে, কিন্তু আমি যা বললাম তা খেয়াল করো, হোল বডি ইজ ওয়েল সাপোর্টেড, বাচ্চা এখানে ওয়েল সাপোর্টেড আছে, হেড, ব্যাক এন্ড বাটক ইন স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনে আছে, এবং বেবি ক্লোজ টু দি মাদার, মানে so that chest and abdomen of the baby will touch the mother's abdomen আর nose opposite the mother's breast। এই কয়টা পয়েন্টস যদি থাকে তাইলে আমি বলবো গুড পজিশন ডিউরিং ব্রেস্ট ফিডিং। এটা একটা, ছবিটা হলো গুড পজিশন, সাইন্স অফ অল গুড পজিশন এখানে আছে, কিন্তু এখানে নাই, বাচ্চাটা সরে আছে, খালি
ঘাড়টা ধরে আছে, সাপোর্ট হোল বডি নাই, হেড ব্যাক এন্ড বাটক একই লাইনে নাই, নোজটা হয়তো ব্রেস্টের অপোজিটে আছে কিন্তু বাকিগুলা মিলে না বিধায় এটাকে আমি গুড পজিশন বলবো না। আর গুড অ্যাটাচমেন্টের ছবি দেখি, গুড অ্যাটাচমেন্ট আমি বলেছি মাউথ ওয়াইড ওপেন, এটা কিন্তু গুড অ্যাটাচমেন্ট না, এখানে ছোট্ট করে মুখ খোলা, এখানে বড় করে মুখ খোলা। হ্যাঁ, লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড, এখানে লোয়ার লিপ কোথায়, টার্ন আউটওয়ার্ড না, এখানে টার্ন আউটওয়ার্ড, এই যে লোয়ার লিপ। এবং চিন টাচিং দি মাদার্স ব্রেস্ট, চিনটা মার ব্রেস্টটাকে টাচ করে রাখছে, এখানে চিনটা মার ব্রেস্ট থেকে অনেক দূরে। এবং এরিওলা ভিজিবল অ্যাবাভ দেন বিলো, এখানে নিচে দিয়ে কোনো এরিওলা দেখা যাচ্ছে না, এবং যা দেখা যাচ্ছে উপর দিয়ে দেখা যাচ্ছে, এখানে উপরেও দেখা যাচ্ছে, পাশেও দেখা যাচ্ছে, নিচেও দেখা যাচ্ছে। এখানে নিপুল শুধু সাক করছে, সারাউন্ডিং এরিওলা আর ভিতরে ঢুকায়নি, এখানে নিপুল ইনক্লুডিং সারাউন্ডিং এরিওলা। এটা কিন্তু পয়েন্টস না, এটা এগুলো দেখা যাচ্ছে তাই বললাম, পয়েন্টস এখানে যা লেখা আছে তাই। মোর এরিওলা ভিজিবল বিলো ইনফ্যান্টস মাউথ দেন অ্যাবাভ, এখানে এরিওলাটা ভিজিবল বেশি, উপরের দিকে দেখা যাবে না, এখানে উপরের নিচে পাশে সব জায়গায় দেখা যাচ্ছে। এগুলো আর জিজ্ঞেস করে না, পজিশন অ্যাটাচমেন্ট দিয়েই শেষ করে ফেলে। আচ্ছা, এখানে এটা কিন্তু একটা হেলদি আম্বিলিকাস, এটাও একটা হেলদি আম্বিলিকাস, সেটা দেখানো হচ্ছে। গুড অ্যাটাচমেন্ট না, গুড অ্যাটাচমেন্ট না, গুড অ্যাটাচমেন্ট, গুড অ্যাটাচমেন্ট না, গুড অ্যাটাচমেন্ট, গুড অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এগুলো একটু গুড অ্যাটাচমেন্ট না, এগুলো ছবি দিয়ে আর কি একটু দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আইএমসিএ তে কিভাবে তুমি পরীক্ষায় আসবে সেটা আরো ভাইভাতে কিভাবে ফেস করবা, যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে 6 months বেবি presented with cough and cold with respiratory distress and fever, how will you classify the condition, how will you manage the case? এটা একটু লেন্দি হয়ে যায়, তোমাকে এত লেন্দি প্রশ্ন নাও জিজ্ঞেস করতে পারে। তবে অ্যাসেস কিভাবে করবা, ওই যে I will assess the general danger sign, তারপর আমি রেড জোনের জন্য অ্যাসেস করব কিরকম, স্টার্টার ইন কাম চাইল্ড অর সিভিয়ার চেস্ট ইনড্রয়িং, যে কোনো একটা থাকলে আমার রেড জোনে পড়বে, তখন সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ। আর যদি ফাস্ট ব্রিদিং অথবা চেস্ট ইনড্রয়িং থাকে, একটা বাচ্চা যদি কাফ এন্ড কোল্ডের সাথে, তাহলে নিউমোনিয়া বলবো। আর যদি নো নিউমোনিয়া, কাফ এন্ড কোল্ড, নো নিউমোনিয়া, নো সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া অর নিউমোনিয়া, তাহলে নো নিউমোনিয়া, কাফ এন্ড কোল্ড। মানে এটা ক্লাসিফিকেশনে তোমাকে এখানে আনতে হবে, ক্লাসিফাই দ্য কন্ডিশন, এইভাবে আমি ক্লাসিফাই করবো, যে কোনো একটাই হতে পারে। হ্যাঁ, হাউ উইল ইউ ম্যানেজ অ্যাকর্ডিং টু দি ক্লাসিফিকেশন, যেটা আমি রেড জোনে থাকলে কি করব, ইয়েলো জোনে থাকলে কি করব, গ্রিন জোনে থাকলে কি করব, সেটা আমি আলোচনা করেছি। এটা একটু লেন্দি প্রশ্ন আবার জিজ্ঞেস করতে পারে। আউট অফ ভ্যালু, when to refer the baby urgently to the hospital, হ্যাঁ, এগুলা জিজ্ঞেস করে। এগুলো অলরেডি আলোচনা করেছি। আর হলো যেমন 1 year child with artificial feeding weighing 5 kg, how will you diagnose, how will you treat the child, how will you prevent the condition? এটা আইএমসিআর ঠিক না, পিএম এর প্রশ্ন হয়ে যায়, বাট এটা আইএমসিআর তে অ্যাপ্রোচ করে জিজ্ঞেস করতে পারে। ধরো একটা কেস দিল, কিভাবে তুমি কি কি দেখবা এবং কিভাবে এই বাচ্চাটাকে ডায়াগনোসিস করবা, ট্রিট করবা এবং প্রিভেনশন, যেমন কিভাবে ডায়াগনোসিস করবা, আই উইল টেক ডিটেইল হিস্ট্রি ইনক্লুডিং ফিডিং এন্ড কমপ্লিমেন্টারি ফিডিং হিস্ট্রি। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এন্ড কমপ্লিমেন্টারি ফিডিং হিস্ট্রি তোমাকে নিতে হবে। হ্যাঁ, এবং লুক ফর এডিমা এন্ড স্কিন চেঞ্জেস, প্লট করবা গ্রোথ চার্টে, ওয়েট ফর এজ না, ওয়েট ফর হাইট দিয়ে জেড স্কোর বের করবা। হ্যাঁ, ওয়েট ফর হাইট ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনের জন্য, ওয়েট ফর এজ পার্সেন্টাইল বের করা হয়। হ্যাঁ, কিন্তু ওয়েট ফর হাইট দিয়ে ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন, এবং ক্লাসিফাই দ্য টাইপ অফ ম্যালনিউট্রিশন অ্যাজ পার ওয়েলকাম অর ডাব্লিউএইচও। আমাদের ডাব্লিউএইচওটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে ইম্পর্টেন্ট হলো ওয়েলকাম ক্লাসিফিকেশন। যেহেতু এক্সাম ওরিয়েন্টেশন, এই জন্য আমি ডিটেল যাচ্ছি না, পরে আমি এক সময় গ্রোথ চার্টের সময় ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনে কি দেখি, কিভাবে
আমার জেড স্কোরটা অ্যাপ্লাই করি, আর কি কি দেখি, এবং ওয়েলকাম ক্লাসিফিকেশনে কিভাবে আমি গ্রোথ চার্ট অ্যাপ্লাই করব সেটা আমি পরে বলে দেব ইনশাআল্লাহ। হাউ উইল ইউ ট্রিট, ওই যে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনের 10 পয়েন্টস, এটা তোমাকে আগের মতোই করতে হবে। ওই একই 2 years child, এটা ভাইবার কোশ্চেন। 2 years child presented with repeated vomiting, loose motion for 1 day, and how will you assess the child as per IMC? যদি assess বলা হয় তাহলে তোমার acute watery diarrhea with severe dehydration, severe dehydration এর 4টা পয়েন্ট আনতে হবে। acute watery diarrhea with some dehydration হতে পারে, সেই জন্য ওটা 4টা পয়েন্ট দেখতে হবে। or no signs of dehydration, সবই, তার মানে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন সবই দেখতে হবে। ট্রিটমেন্ট কিভাবে দিবা অ্যাজ পার ক্লাসিফিকেশন। এখানে উত্তরটা দেয়া আছে, হাউ উইল ইউ অ্যাসেস দ্য চাইল্ড? আই উইল লুক ফর whether the child is irritable or restless, lethargic or unconscious, drinks eagerly thirsty, drinking poorly or not able to drink or breastfeed, skin pinch goes back slowly or very slowly, and sunken eyes. যদি some dehydration হবে any two of the following থাকবে, যদি severe dehydration হয় any two of the following, তাইলে এইভাবে আমি ক্লাসিফাই করব। how will you treat the child with some dehydration? আগেই বলা হয়েছে, oral rehydration solution 75 ml per kg over 4 hours, এটা বলা হয়েছে। এবং সিভিয়ার ডিহাইড্রেশন হলে 100 ml per kg কলেরা স্যালাইন। বাচ্চার বয়স যেহেতু 1 বছর, ওকে আমি দিব কতক্ষণে? 12 months এর একটা এখানে একটা ফ্যাক্টর রয়ে গেছে, 1 বছরের উপরে না নিচে 12 মাস, এটা আমি কিন্তু বলি নাই, কাজে আমার প্রশ্ন করাটাও ঠিক হয়ে ওঠে নাই। 13 মাস বলতে হবে, নাইলে দিন বলতে হবে যে 166 দিন, 366 দিন, মানে 1 বছর বলে আমি একটা প্যাচে রেখে দিচ্ছি, সেটা আমার প্রশ্ন করার ধরনটাই পরীক্ষার ক্ষেত্রে ঠিক হয়নি। তাহলে 13 মাস বলবো বা 11 মাস বলবো, সেভাবে তুমি ফ্লুইড ম্যানেজমেন্ট টাইমের সাথে অ্যাডজাস্ট করে দিবে। আচ্ছা, ফিভার উইথ র্যাশ, হাউ উইল ইউ ডায়াগনোজ, কিভাবে এর কমপ্লিকেশন কি, প্রিভেন্ট দ্য ডিজিজ। হ্যাঁ, ফিভার উইথ র্যাশ আমাদের দেশে বেশি কমন হলো আইএমসি অনুযায়ী মিজলস। হ্যাঁ, মিজলস কিভাবে ডায়াগনোসিস করবা? যেমন একটা হিস্ট্রি অফ এক্সপোজার টু মিজলস পেশেন্ট থাকতে পারে 7 থেকে 14 জনের মধ্যে, এই বাচ্চাটার মিজলস হওয়ার আগে, এবং প্রোড্রোমাল স্টেজে একটা এনান্থেম থাকবে, যেমন কপ্লিক স্পট যদি তুমি দেখতে পাও, এবং কাফ কোরাইজা কনজাংটিভাইটিস অর্থাৎ 3C থাকবে অ্যালং উইথ ফিভার, এবং বর্ডারলি ডিস্ট্রিবিউটেড র্যাশ, তার মানে হেয়ার লাইন ফেস থেকে অ্যাপিয়ার করবে, গ্র্যাজুয়ালি এটা ট্রাঙ্ক, লিম্বস, আপার লিম্ব, লোয়ার লিম্ব বে ডিস্ট্রিবিউটেড হবে, উপর থেকে আসবে এবং নিচে আস্তে আস্তে যাবে, এবং যখন ডিসঅ্যাপিয়ার করবে এই অর্ডারই ডিসঅ্যাপিয়ার করবে, এইটাই বলছে অর্ডারলি ডিস্ট্রিবিউটেড র্যাশ। আর ইনভেস্টিগেশনের কোনো রোল নাই, তবে লিউকোপেনিয়া, অ্যাবসোলিউট লিম্ফোপেনিয়া অনেক সময় টোটাল কাউন্ট কমে যেতে পারে এবং লিম্ফোসাইট কাউন্টও কমে যেতে পারে। হ্যাঁ, এটা এখানে দেখা যায়, তবে ইনভেস্টিগেশনে কোনো রোল নাই, হিস্ট্রিটাই ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন কি কি হতে পারে মিজলসের? ইমিউন ডেফিসিয়েন্সি হতে পারে এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, লাইক অটাইটিস মিডিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, ফ্লারিং অফ হিল টিবি, ডায়রিয়া, এগুলো হলো কমপ্লিকেশনস। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে, বাচ্চাটার সিভিয়ার ম্যালনিউট্রিশনে চলে যেতে পারে, এবং সিএনএস কমপ্লিকেশন লাইক এনকেফালাইটিস, সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, স্টোমাটাইটিস, অ্যাকিউট রেনাল ফেলিওর, এগুলা কমপ্লিকেশন হতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি উইথ আই প্রবলেম, আই কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই মিজলসে শুধু ডেফিসিয়েন্সি হয়ে চুপ করে বসে থাকবে না, আই কমপ্লিকেশন এখানে উল্লেখ করতে হবে। কিভাবে এই কন্ডিশনটাকে প্রিভেন্ট করবা মিজলস? অ্যাভয়েডিং কন্ট্যাক্ট উইথ কেস, যদি সম্ভব হয় যেখানে মিজলস আছে সেখানে মা যেন বাচ্চাকে না নিয়ে যায় সেটা বলতে হবে, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এনশিওর করতে হবে 6 মান্থস পর্যন্ত, এবং
ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে 2 ইয়ার্স পর্যন্ত অ্যালং উইথ কমপ্লিমেন্টারি ফিড। কেন ব্রেস্ট ফিড ইম্পর্টেন্ট মিজেলস প্রিভেনশনের জন্য? কারণ হলো ম্যাটারনাল যে আইজিজি অ্যান্টিবডি যদি মায়ের কোনো দিন কোনো বয়সে তার মিজেলস হয়ে থাকে, সেই আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়ে বডিতে থাকে এবং এটা ব্রেস্ট মিল্ক থেকে বাচ্চা পায় এবং বাচ্চা প্রোটেক্টেড থাকে। এই জন্য ব্রেস্ট ফিডিং এর ইম্পর্টেন্স মিজেলস প্রিভেনশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ভ্যাকসিনেশন ইন টাইম। আমরা এখন MR, মিজেলস এবং রুবেলা ভ্যাকসিন নিচ্ছি এবং এটা 9 মাসে এবং 15 মাসে দিচ্ছি। এটা একটা প্রিভেন্টিভ রোল প্লে করে, ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ রোল। আচ্ছা, ইন্ডিকেশনস অফ ভিটামিন এ সাপ্লিমেন্টেশন ইন আন্ডার 5 চিলড্রেন অ্যাজ পার আইএমসি। এটা কিন্তু একটা এমসিকিউ আসে, ট্রু ফলস দিয়ে দেয়। হ্যাঁ, যদি মানে আইএমসি অনুযায়ী ভিটামিন এ সাপ্লিমেন্টেশন কোন কোন কন্ডিশনে দিব আন্ডার 5 চিলড্রেনকে? যদি সাইন্স অফ সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন থাকে অথবা ফিডিং প্রবলেম থাকে, মিজেলসে দিব এবং পারসিস্টেন্ট ডায়রিয়া যদি 14 দিনের বেশি স্থায়ী হয়, সেই ক্ষেত্রে আমার ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হবে। ঠিক আছে, তাইলে তোমরা কি বুঝতে পারছো কি কিভাবে? আচ্ছা, অনেকে আসিয়া বেগম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফাহমিদা বকুল ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি ধন্যবাদ জানাই, তোমরা মেসেজ লিখেছো এবং ক্লাস করেছো। মাহরিন হাসান ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তো আইএমসিএ কিন্তু এতটুকুই, আমি আমার যতটুকু শিক্ষা জীবন তোমাদেরকে পড়াচ্ছি এর মধ্যে, এর বাইরে কিন্তু আমি আইএমসিআই জিজ্ঞেস করতে ভাইভাতে, রিটেনে, অসপিতে, শর্ট কেসে কোনোভাবে দেখিনি। এতটুকুই। বইটা অনেক পেজের, তোমাকে বইটা পড়তে হবে। বইটা পড়ে তারপরে এতটুকু মধ্যে নিয়ে আসলে তোমার জিনিসটা মাথার মধ্যে থাকবে। শুধু এতটুকু পড়লে তোমার যদি একদম ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন রাখতে পারো ফাইন। হ্যাঁ, কিন্তু এইটুকু বের করার জন্য কিন্তু অনেক কিছু করা লাগছে। যে এই প্রশ্নটাই, আন্ডার 5 চিলড্রেনে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন তাদের কখন কোন কোন কন্ডিশনে দিব, এটার জন্য পুরো বই পড়া লাগছে, তারপরে না বের হয়ে আসছে সেই রকম আর কি। হ্যাঁ, সিচুয়েশন অ্যানালাইসিস করা হচ্ছে, বলা হচ্ছে, তারপরে তোমার এটা এই অবস্থায় আসছে। তো আমার মনে হয় আমার আচ্ছা, কনক্লুশন তেমন কিছু না, তোমাদের এটা জিজ্ঞেস করা হয় না। তারপরে আইএমসি আউট পেশেন্ট হেলথ ফ্যাসিলিটি, এটা কিন্তু আউট পেশেন্ট, ইনপেশেন্ট ম্যানেজমেন্টের জন্য না। অ্যাসেসমেন্ট করা হয় এবং ক্লাসিফিকেশন করা হয়। এখানে তোমার ডিজিজের কোনো ডায়াগনোসিস দেওয়া হয় না এবং ট্রিটমেন্ট আইডেন্টিফাই করা হয়। ট্রিটমেন্ট এখানে ওরা কিন্তু করে না। ট্রিটমেন্ট আইডেন্টিফাই করে কিভাবে? একটা চার্ট আছে, সেখানে চার্টে যায় যে নিউমোনিয়া দেখবে, নিউমোনিয়ার ট্রিটমেন্ট কি, তার বয়স কত, তার ওজন কত, এবং সেইভাবে সে ট্রিটমেন্টটা হেলথ কেয়ার প্রোভাইডার দিয়ে থাকে এবং প্রয়োজন হলে রেফার করে, প্রয়োজন হলে হোম কেয়ার দেয়। হ্যাঁ, এই ধরনের। ওখানে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্যারেন্টস এর সাথে অথবা চাইল্ডস কেয়ার গিভার, যে বাচ্চাটাকে কেয়ার করছে, তার সাথে একটা কাউন্সিলিং হয় যে কিভাবে ওষুধটা খাওয়াবে, কিভাবে খাওয়াবে, কখন নিয়ে আসবে, কখন বাচ্চাটাকে ফলো আপে আনবে, ইমিডিয়েটলি কখন নিয়ে আসবে, এগুলা কাউন্সিলিং এর মধ্যে উল্লেখ করা হয়। and when to return immediately and follow up care এখানে খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, তোমাদের ধন্যবাদ যারা তোমরা কষ্ট করেছিলে। হ্যাঁ, এতক্ষণ সবাইকে বুঝতে পেরেছো? ফাহমিদা বকুল তুমি বলেছো জি ম্যাম বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বুঝতে পারলে ধন্যবাদ। তো আমার মনে হয় আইএমসিটা আমরা একটু নেগলেক্ট করি। যেমন হলো থার্ড ইয়ারে পড়ানো হয়, থার্ড ইয়ারে পড়ানোর ফলে ফোর্থ ইয়ার যায়, ফিফথ ইয়ারে আর পড়ানো না হলে ভুলে যায়, যার জন্য একটা রিভিশন আকারে আমরা আমাদের মেডিকেল কলেজে এই ক্লাসটা নিয়ে থাকি। যখন ব্লক পোস্টিং হয় লেকচারের সময় এই ক্লাসটা নিয়ে থাকি। তো এতটুকুই, কাজে তোমাকে মনে রাখতে হবে শর্ট ফিল্ডে ভাইবা, এমসিকিউ, শর্ট কেস, এসএকিউ,
যেভাবেই হোক না কেন অস্পিড সব জায়গাতে তোমার এই ব্যাপারটা চলে আসছে, এই জন্য আজকে পড়ানোর উদ্দেশ্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানেই শেষ করছি।